নমস্কার, নর্থ ইস্ট আপডেটের নির্বাচনী মুখোমুখি অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আজকের এই বিশেষ পর্বে আমরা আলোচনা করব আসামের রাজনৈতিক আবহ, আসন্ন বিধানসভা নির্বাচন এবং সম্ভাব্য প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া নিয়ে। 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দুর্গাপূজার পরেই শুরু হবে প্রার্থী কেন্দ্রিক দৌড়ঝাঁপ। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী 22 জন বর্তমান বিধায়ক টিকিট থেকে বঞ্চিত হতে পারেন। ফলে নতুন মুখ, নতুন কৌশল এবং নতুন সমীকরণ তৈরির সম্ভাবনা প্রবল। এই প্রেক্ষাপটে আজ আমাদের সাথে রয়েছেন একজন অভিজ্ঞ রাজনৈতিক সমাজসেবী এবং প্রকাশক আশিস হালদার। দীর্ঘ বছর বিজেপির সাথে যুক্ত থেকে তিনি নানা দায়িত্ব পালন করেছেন, আবার নির্দল প্রার্থী হিসেবেও নির্বাচনে অংশ নিয়েছেন। বর্তমানে তিনি পুনরায় দলের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত এবং যতটুকু শোনা যাচ্ছে আগামী নির্বাচনে তিনি বরফলা সমষ্টি থেকে সম্ভাব্য বিজেপি প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন। আজকের এই সাক্ষাৎকারে আমরা জানবো তার রাজনৈতিক ভাবনা, দলের সঙ্গে বর্তমান সম্পর্ক এবং আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে তার দৃষ্টিভঙ্গি। আসুন সরাসরি কথা বলা যাক আশিস হালদারের সাথে। নমস্কার। আপনি এত দীর্ঘ বছর যাবৎ বিজেপির সাথে যুক্ত থাকা সত্ত্বেও 2021-এ সোনাই থেকে নির্দল প্রার্থী হয়ে কেন প্রতিদ্বন্দ্বিতা করলেন? আপনি বললেন যে আমি বিজেপির সাথে যুক্ত ছিলাম আর নির্দল কেন প্রতিনিধিত্ব করলাম। সেখানে আমার মনে হয় যে বিজেপির যিনি প্রতিনিধিত্ব করেছেন বিজেপির হয়ে, আপনি যদি উনাকে স্টুডিওতে দেখে আপনি যদি উনাকে জিজ্ঞেস করেন যে আমি কেন নির্দল খেললাম, সেটার উত্তর উনি ভালো দিতে পারবেন। না, তা তো নিশ্চয়ই, কিন্তু আপনি নির্দল হিসেবে প্রতিনিধিত্ব করেছেন বিজেপির সক্রিয় সদস্য থাকা সত্ত্বেও। আপনি বলুন, দর্শক আপনার মুখে শুনতে চাই, জানতে চাই। দেখুন, মায়ের পুজো চলছে, শারদীয় পুজো। এই মুহূর্তে আমি পুরনো কথাগুলোকে আর পুনরাবৃত্তি করতে চাই না। না, ঠিক আছে, দুর্গাপূজার পরেই দৌড়ঝাঁপ শুরু হয়ে যাবে। তো আমরা চাইছি, আমাদের দর্শক চাইছে অ্যাডভান্স, মানে পুজোর আগেই মানে আপনার মুখে শুনতে পারে, তাহলে ভালো হয়। দেখুন, সেটা বলতে গেলে তো অনেক লম্বা কথা। উনি বিজেপি সেখান থেকে বিধায়ক হয়েছিলেন, আপনারা জানেন, ডেপুটি স্পিকারও হয়েছিলেন, কিন্তু উনি মুখোশধারী বিজেপি ছিলেন। আচ্ছা, 2016-তে উনি সেখান থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন। 25 বছর সেখানে বিজেপির বিধায়ক ছিল না। আমরা অনেক চেষ্টা করে সেখান থেকে উনাকে আমরা 2016-তে উনাকে আমরা বিধায়ক রূপে সেখান থেকে মনোনীত করি। তারপরে উনি যে 5 বছর যে কাজগুলো করেছেন, প্রত্যেকটা কাজ ডিসপিউটেড ছিল, বিজেপির মতাদর্শ, বিজেপির নীতির বিরুদ্ধে ছিল। আপনিও দীর্ঘদিন থেকে বরাক উপত্যকার সাংবাদিকতায় আছেন। মইনুল হক চৌধুরী বিজেপির কি ছিলেন? হ্যাঁ, হতে পারেন উনি 5 বারের বিধায়ক ছিলেন, কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, অনেক কিছু বরাক উপত্যকার জন্য করেছেন, সেটা আমরা জানি সবাই। মইনুল হক চৌধুরী মহাশয়কে আমরা সম্মান করি। সোনাইতে যে জায়গায় দুর্গাপূজা হয়, প্রায় 50-52 বছর থেকে দুর্গাপূজার স্থল, সেই জায়গাকে উনি মইনুল হক চৌধুরী মুক্ত মঞ্চ বানালেন। সেখানে দুর্গাপূজার স্থল ছিল। হয়তো মইনুল হক চৌধুরী জীবিত থাকলে উনি সেটা করতে যেতেন না, কিন্তু উনি বিজেপির বিধায়ক হয়ে মইনুল হক চৌধুরীর নামে সেখানে দুর্গাপূজার স্থলে মইনুল হক মুক্ত মঞ্চ বানালেন। মইনুল হক চৌধুরীর নামে অন্য কিছু করতে পারতেন, এখানে কলেজের নামকরণ করতে পারতেন, স্কুলের নামকরণ করতে পারতেন, কোনো রাস্তার নামকরণ করতে পারতেন, অনেক কথা আছে। প্রত্যেকটা সমষ্টিতে মোদিজি একটা সদ্ভাবনা ভবন দিয়েছেন। আমার বরাক উপত্যকায়ও প্রত্যেকটা সমষ্টিতে সদ্ভাবনা ভবন হয়েছে। সোনাইতে যে বিজেপির যে গড় ছিল, যেমন পশ্চিম সোনাই, আমাদের নতুন বাজার সেই সাইডটা, নতুন বাজার, কাবুগঞ্জ এই সাইডটা, উনি সদ্ভাবনা ভবন করলেন সোনাইতে। দেখুন, সদ্ভাবনা ভবন মোদিজি কি সংকল্প নিয়েছিলেন, যাতে গ্রামের লোক সেই সদ্ভাবনা ভবনে, গ্রামে সবাই ধরুন সেই সামর্থ্য নেই, আর্থিক সামর্থ্য কম থাকে, তো এই সদ্ভাবনা ভবনে সামাজিক কাজকর্ম নিঃশুল্ক করতে পারেন। এই সদ্ভাবনা ভবন উনি পশ্চিম সোনাইতে করতে পারতেন, উনি নতুন বাজার সেই কাবুগঞ্জ এই এলাকাতে করতে পারতেন। উনি সদ্ভাবনা ভবন পরিকল্পনা নিলেন সোনাইতে করা। ঠিক আছে, সোনাই এটা শহর, সোনাইতে বিবাহ ভবন অনেক আছে, সোনাইতে সেই সদ্ভাবনা ভবন না করলেও চলত। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আপনারা শুনেছেন বিলাল লস্করের কথা। 2016 ইংরেজিতে যখন তিনি বিজয়ী হয়েছিলেন, সেই বিলাল লস্কর ছিলেন এআইইউডিএফ এর যিনি প্রতিনিধি, উনার ইলেকশন এজেন্ট। তারপরে উনি জেতার পর সেই বিলাল লস্কর হয়ে গেলেন উনি সাইমালটেনিয়াসলি সোনাইতে একটা সংগঠন করেছেন, আমিনুল বিজেপি, সাইমালটেনিয়াসলি আমিনুল বিজেপি। তো
তো সেই আমিনুল বিজেপির উনি সংগঠনের সদস্য ছিলেন, ভালো লোক ছিলেন। বিলাল লস্কর সেখানে সামাজিক অনেক কাজকর্মে যুক্ত ছিলেন, কিন্তু আনফরচুনেটলি এই ভদ্রলোক অ্যাক্সিডেন্টে মারা যান। উনার যে জানাজা হয়েছিল সেই জানাজায় আমিও গেছিলাম। আমিনুল বাবু সেই জানাজায় 5-6 হাজার লোকের সামনে, কাউকে আমি জানি না উনি কার সঙ্গে জিজ্ঞাসাবাদ করেছেন, কথা বলেছেন, সেই যে সদ্ভাবনা ভবনের নামকরণ, উনিও সেই জানাজায় উনি ঘোষণা করলেন যে সদ্ভাবনা ভবনের নামকরণ বিলাল লস্করের নামে হয়ে যাবে। সেটাই আমরা প্রতিরোধ করি যে সেখানে বিলাল লস্করের নামে যদি সদ্ভাবনা ভবন হয়, সব সমাজের লোক তো সেখানে যাবে না। আজকে উনি বিধায়ক ছিলেন সোনাই অঞ্চলে, যারা আমাদের সংকল্প ছিল যে আমাদের যারা সংগঠনের সঙ্গে যুক্ত আছেন উনারা কাজকর্ম পাবেন, দলে বিধায়ক আছেন, কিন্তু সেখানে উনারা কাজকর্ম পাইলেন না। যারা দলের কর্মীরা ছিলেন, এমজি এন্ড্রোগার কাজ দিয়েছেন, কোটি কোটি টাকা মানে ওনারা বিল পাননি। আজকে ওনারা পথের মানে কি করব, এত টাকা মানে ওনারা ইনভেস্ট করে আজ পর্যন্ত ওনারা ঢুকছেন। কিন্তু আমিনুল বাবু ওনার কয়েকজন সাঙ্গবাঙ্গ, ওনার মামা ভাইগনা মিলে যা সরকারি ফান্ড ছিল, সরকারি ফান্ড আত্মসাৎ করেছে। তো আপনি বলতে চাইছেন যে আমিনুল যদিও বিজেপি প্রার্থী ছিলেন বা হিন্দু ভোটে জয়লাভ করেছেন, কিন্তু জয়লাভ করার পর মুসলমান তোষণ নীতি উনি অবলম্বন করেছেন। দেখুন, সুনাইতে উনি যে জয়লাভ করেছিলেন, 90-95% হিন্দু লোক ওনাকে ভোট দিয়েছিল, 5-7-10% মুসলমান ভোট আমরা পেয়েছি। পশ্চিম সোনাই এলাকাতে উনি কি করেছেন, আজকে পশ্চিম সোনাই এলাকা বরম বাবার মন্দির আছে, একটা প্রতিষ্ঠিত মন্দির, হিন্দুদের মন্দির। বরম বাবা মন্দিরে তো ওনার একটা সাইনবোর্ড নেই, কিন্তু দুর্গাকোনা মুকাম আছে, সেই মুকামে উনি 65 লাখ টাকা দিয়েছেন মুকামের ডেভেলপমেন্টে। আমরা চাই মুকামও হোক, কিন্তু সাইমালটেনিয়াসলি মন্দিরও হোক। পশ্চিম সোনাইতে কি উন্নয়ন করেছেন, নতুন বাজার নরসিংপুর সাইডে কি উন্নয়ন করেছেন, হিন্দুদের কোনো উন্নয়ন তো আমরা দেখিনি। সেটাই জন্যই আমরা চেয়েছিলাম যে সেখানে আমিনুল বাবু কেন, অন্য কাউকে টিকিট দেওয়া হোক বিজেপি থেকে। আমরা ওনার কাজকর্ম নিয়ে স্যাটিসফাই ছিলাম না। শুধু আমার কথা না, সেখানে শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ যারা বিজেপি 25-30 বছর থেকে করে আসছেন, ওনারা চাইছিলেন না, কিন্তু দল সেখানে দেয় ওনাকে টিকিট। আচ্ছা, 2017 সালে বিজেপির জেলা ডেপুটি অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব পালন করেছেন আপনি, যা জনগণের কাছে আপনার গ্রহণযোগ্যতা বাড়িয়ে তোলে। দেখুন, বিজেপি পুলিশের একটা সহযোগী সংগঠন, সেটা 1952 ইংরেজি থেকে শুরু হয়। আমি দায়িত্ব পাই 2017-তে, সরকার আসে 2016-তে। আমি যখন দায়িত্ব পাই তখন এই সংগঠনের যারা সঙ্গে যুক্ত আছে ওনারা পকেট মানি পেতেন 500 টাকা। সেটা আমি শুনেছি 52 ইংরেজি থেকে যখন শুরু হয়েছে 5 টাকা ছিল, সেটা ধীরে 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 500 টাকায় 65 বছরে গেছে। আমি যখন কাছাড় জেলার ডেপুটি অ্যাডভাইজার হলাম, আসামের সব ডেপুটি অ্যাডভাইজাররা মিলে আমরা 3 বার আমরা সেই সময়ের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, ওনার সঙ্গে আমরা দেখা করি যে 500 টাকা দিয়ে কি হবে, আজকের এই পকেট মানি 500 টাকা দিয়ে ওনারা চলতে পারবেন। সেই 500 টাকা থেকে এই 5 বছরের মধ্যে, সর্বানন্দ সোনোয়ালের 5 বছরের মধ্যে আমরা বলতে পারি 500 থেকে 1,500 হয়েছে, 1,500 থেকে 2,500 টাকা পর্যন্ত পকেট মানি হয়েছে। কাছাড় জেলায় ডেপুটি অ্যাডভাইজারের গাড়ি ছিল না। আমি কয়েকবার সর্বানন্দ সোনোয়াল মহাশয়কে চিঠি লিখেছি, দেখা করেছি, এখানে একটা গাড়ির বন্দোবস্ত হয়েছে। সংগঠনের কথা যদি বলেন, এনআরসির সময় আপনারা জানেন এনআরসির সময়ে কি অবস্থা ছিল, হয়রানি হয়েছে। আমাদের সংগঠনের যারা যুক্ত আছেন কার্যকর্তারা, ওনারা সচেতনতা সভা করেছেন গ্রামে। তারপরে কোভিডের সময় যখন লকডাউন পিরিয়ডে, এটা পুলিশের সহযোগী সংগঠন, আমরা কিন্তু ঘরে থাকিনি, আমি নিজেও থাকিনি, সংগঠনের যারা সঙ্গে যুক্ত ছিলেন তারাও পুলিশকে সহযোগিতা করেছেন, স্বাস্থ্য কর্মীদেরকে সহযোগিতা করেছেন, এখানে রিলিফের ব্যবস্থা সংগঠন থেকে করা হয়েছে। তারপরে পঞ্চায়েত ভোটের সময় ওনারা কাজ করেছেন। বিশেষ করে আমি আরেকটা কথা বলবো, রোজকান্দি যে চা বাগানটা আছে, রোজকান্দি চা বাগান আপনারা শুনেছেন কয়েক বছর পূর্বে যে রোজকান্দি চা বাগানের অবস্থা সঙ্গীন হয়ে গেছিল। সেখানে শ্রমিক যারা ওনারা ধর্মঘট করেছিলেন। রোজকান্দি বাগান একটা বরাক উপত্যকার মধ্যে বলতে পারি আসামের মধ্যে একটা সুনামধন্য বাগান। সেখানের যিনি ম্যানেজার ছিলেন ঈশ্বর ভাই ওয়াদিয়া, উনাকে বাগানে ঢুকতে পর্যন্ত দেওয়া হয়নি, শারীরিক হেনস্থা পর্যন্ত করা হয়েছিল। তো এই ঘটনাক্রমে, এই ঘটনা নিয়ে
রোজকান্দি ঘটনা নিয়ে সরকারও ওয়াকিবহাল ছিল, অ্যাসেম্বলিতে কথা হয়, জেলা প্রশাসন অনেক উদ্যোগ নিয়েছিল, কিন্তু কোনোভাবেই কোনো কিছু হচ্ছিল না। তখন যখন কথা উঠলো, বর্জালেঙ্গা পায়োনিয়ার সংঘ বলে একটা সংস্থা আছে, সেখানে ওই সংগঠনের যিনি সভাপতি ধ্রুব ভট্টাচার্য, আমার পরিচিত লোক, উনি আমাকে একদিন ফোন করলেন যে আশিস, রোজকান্দি বাগানের এরকম অবস্থা আছে, একটু চিন্তা করবেনি। তো আমি একদম সাধারণ লোক, আমি একটু চিন্তা চর্চা করলাম, করে সেই অঞ্চলে রোজকান্দি বা রোজকান্দির আশেপাশে যে রোজকান্দি বাগানের যে ফাঁড়ি বাগানগুলো আছে, সেই বাগানের যারা ভিডিপির কার্যকর্তা, ওনাদেরকে আমাদের বাড়িতে ডাকলাম, আমার বাড়িতে ডাকলাম। সেখানের যে ম্যানেজার ঈশ্বর ভাই উবাদিয়া, উনাকে আমার বাড়িতে ডাকলাম, ডেকে একটা মিটিংয়ের মাধ্যমে আমরা এরকম একটা উদ্যোগ নিলাম, এবং ভিডিপির যারা কার্যকর্তা বন্ধুরা আছে, ওনারা সেই শ্রমিকদেরকে, বাগানের শ্রমিকদেরকে সম্মুখ থেকে কি বলবো, লিডারশিপ নিয়ে ওনাদেরকে বুঝিয়ে সুঝিয়ে আবার বাগান সুন্দরভাবে পরিচালনা করার একটা উদ্যোগ নিলেন। আজকে পর্যন্ত সুন্দরভাবে চলছে। এটা বিশেষ আরো অনেক কাজ আছে। আচ্ছা, 2021 সালে বিধানসভা নির্বাচনে আপনার নির্দল প্রার্থিত্ব কি বিজেপি প্রার্থী আমিনুল হকের পরাজয়ের কারণ হিসেবে মনে করেন আপনি? আমি শুরুতেই বলেছি যে উনি ছিলেন মুখোশধারী বিজেপি। আমরা এখান থেকে বিজেপিকে হারানোর জন্য আমরা নির্বাচনে প্রতিযোগিতা করিনি, আমরা এখানে জেতার জন্য প্রতিযোগিতা করেছি। তো কিছু কারণে সেখানে আমরা জয়লাভ করতে পারিনি, কিন্তু আমি কি ভোট পেয়েছি, আমি তো 14,500 ভোট পেয়েছি, উনি পেয়েছেন 54,000 ভোট। এই দুটা ভোটকে যদি আপনি যুক্ত করেন, তো এআইইউডিএফ এখানে 72,000 ভোট পেয়েছে। দুটো ভোটকে যুক্ত করলেও তো সেই ইকুয়াল, সেই 72,000 হয় না। আমি কি করে হারাবো? আপনি বলছেন যে আপনি ফ্যাক্টর নন, আমিনুল হক না, ফ্যাক্টর বলতে দেখুন, শুনুন, 2016-তে আমি এখানে প্রতিনিধিত্ব করি, 2016-তে প্রতিনিধিত্ব করি, অনেকেই বলেছিলেন আমি নির্দল খেলে নেব। তো 2016-তে আমি যদি নির্দল খেলতাম, সেখানে বিজেপি জিততো না, জিততো না। এবছর আমি খেলে নিলাম, তো বিজেপি হেরে গেল। তো সে কথা নয়, এখানে আমরা নির্বাচনে প্রতিনিধিত্ব করেছি বিজেপিকে হারানোর উদ্দেশ্যে নয়, আমরা এখানে প্রতিনিধিত্ব করেছি আমরা জেতার জন্য। আচ্ছা, আমিনুলের অভিযোগ আপনি নাকি এআইইউডিএফ প্রার্থী করিমউদ্দিনের সাথে যুক্ত হয়ে তাকে হারানোর চক্রান্ত করেছেন। উনি বললেই হবে নাকি? সেটা সবাই জানে। করিমউদ্দিনের সঙ্গে আমার সম্পর্ক কি রকম আর উনার সম্পর্ক, ওনারা তো দুই বন্ধু ছিলেন, একসাথে ব্যবসা করেছেন, এক চেকে সিগনেচার করেছেন, একজন বিজেপি করছেন, একজন এআইইউডিএফ করছেন, আন্ডারস্ট্যান্ডিং এ খেলা খেলছেন। আমি কি করে হারালাম? করিমউদ্দিন বাবুর সঙ্গে তো আমার কোনো লেনাদেনা নেই, আমি চিনিও না। আচ্ছা, পরিমল শুক্লবৈদ্যর সাথে আপনার ঘনিষ্ঠতা, এই ঘনিষ্ঠতাই নাকি আপনাকে উৎসাহিত করেছে আমিনুল হকের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে নির্দল প্রার্থী হিসেবে? দেখুন, আমাদের দল একটা পরিবারের মতো, সবার সঙ্গে সম্পর্ক আছে। পরিমল বাবুর সঙ্গে আমার সম্পর্ক আছে, পরিমল বাবুর সঙ্গে আমার ছাত্র জীবন থেকে সম্পর্ক আছে। আমি যে স্কুলে পড়াশোনা করতাম, ওই স্কুলের শিক্ষক ছিলেন, শিক্ষক ছাত্রের সম্পর্ক আছে। তারপরে পরিমল শুক্লবৈদ্যের আদর্শ, ওনার অনুপ্রেরণায় আমরা 1999 ইংরেজিতে পার্টিতে যুক্ত হই। ওনার সঙ্গে অনেক কাজ করেছি, আমরা সামাজিক কাজ করেছি, দলের হয়ে কাজ করেছি, বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করেছি, বিশ্ববিদ্যালয় দুর্গাকুনাতে হওয়ার জন্য আন্দোলন করেছি, বিশ্ববিদ্যালয়ের হওয়ার পরিপ্রেক্ষিতে ওই অঞ্চলের যারা জায়গা জমিন গেছে তাদের ক্ষতিপূরণের জন্য ওনাকে নিয়ে আন্দোলন করেছি। তারপরে সেখানে ডাকাতি হতো, আপনারা জানেন, এই মিঠাপানিতে। আমরা আমি ওইখানে একটা সামাজিক সংগঠন দুর্গাকুনা ছাত্র যুব সংগ্রাম পরিষদ, সেই ছাত্র যুব সংগ্রাম পরিষদে আমি সভাপতি ছিলাম, উনি অ্যাডভাইজার ছিলেন। সেখানে ওনার সহযোগিতা নিয়ে সেখানে আমরা আন্দোলন করে পুলিশ চৌকির ব্যবস্থা করেছি, সেখানে উনি সহযোগিতা করেছেন। উনি ধলাই অঞ্চলের বিধায়ক ছিলেন, সোনাইর ছিলেন, কিন্তু এই এলাকাটা সোনাইর ছিল, কিন্তু উনি সেখানে পুলিশ চৌকির ব্যবস্থা করেছিলেন, উনি পানীয় জলের ব্যবস্থা করেছেন পুলিশরা যাতে এখানে থাকতে পারে। আর 2005-এর পর থেকে সেখানে ডাকাতি হয়। শিলচর থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সড়কের অবস্থা খুব জোড়াকীর্ণ ছিল সেই সময়ে, 2000 ইংরেজিতে কথা বলছি। ওনাকে নিয়ে আমরা আন্দোলন করেছি, অনশন ধর্মঘট করেছি। বিজেপির যিনি ওই সময়ের সভাপতি ছিলেন কাছাড়ে, শ্রদ্ধেয়, উনি আজকে নেই, শ্রদ্ধেয় অজিত ভট্টাচার্য মহাশয়, উনি সভাপতি ছিলেন, ডিসিকে নিয়ে গেছেন, আমাদের অন্বেষণ ভাঙিয়েছেন। ডিসি সেখানে 20 লাখ টাকা ফান্ড দিয়েছিলেন, দুর্গাপূজা চলছিল, সেখানে সংস্কার এই টাকা দিয়ে হয়। তো সেরকমভাবে ওনাকে নিয়ে অনেক আমরা কাজ করেছি। তো উনি আমার সঙ্গে সম্পর্ক আছে, এক গ্রামের লোক, যে উনি আমাকে বলে দেবেন যে আমি এখানে দাঁড়াবো, সেটা হয় না। আর কোনো সময় বলেননি, উনি 1-2 বার আমাকে অনুরোধও করেছেন যে তুমি এখান থেকে নির্দল খেলবে না,
কিন্তু এখানে নির্দল খেলা মানে এখানে নির্দল খেলা আমার মনে হয়, আমি যেটা মনে করি যে উনি আমাকে বাধ্য করেছেন এখান থেকে নির্দল খেলতে। উনি সুনাইতে যারা সুনাইয়ের দলীয় কার্যকর্তারা ছিলেন 25-30 বছর থেকে সুনাইতে বিজেপি করছেন, 2-3জন মন্ডল প্রেসিডেন্ট ছিলেন, ওনারা আমাকে উৎসাহিত করেছেন। মানে আমি স্থানীয় নির্দল বিজেপি করব, কর্মীরা স্থানীয় উৎসাহিত বিজেপিটা করব। বরখলা আসনে বিজেপি টিকিট নিয়ে আপনি কতটুকু আশাবাদী? দেখুন, রাজনীতিতে আছি, চিন্তাধারা তো থাকবে। বরখলা কাকে টিকিট দেবে কাকে দেবে না সেটা পার্টি সিদ্ধান্ত নেবে, কিন্তু দল থেকে যদি আমাকে সিদ্ধান্ত নেওয়া হয় যে আমাকে এখানে টিকিট দেওয়া, আমি জানি না, তবে আমরা খেলবো। আর যে এখান থেকে টিকিট পান, আমরা এখান থেকে চাই। বরখলা থেকে দেখুন, বিগত দিনে বিধায়ক আমরা জিতাতে পারিনি, এর আগে ছিলেন বিধায়ক জিতাতে পারেনি, সরকার আমাদের আছে, সেই ডেভেলপমেন্ট কাজগুলো এখানে স্তব্ধ। তো আমরা চাই বরখলা থেকে, বরখলা আপনারা জানেন যে তাপাং এলাকাও ইয়েতে ছিল, আলগাপুরে ছিল, সেই এলাকাও উন্নত, সেই এলাকাও বরখলাতে সন্নিবিষ্ট হয়েছে। তো আমরা চাই বরখলাতে বিধায়ক এখান থেকে জিতুক বিজেপি। আচ্ছা, চাতলা ও তাপাং এলাকার বিশেষ প্রভাব রয়েছে আপনার, তো এই প্রভাবকে কিভাবে কাজে লাগিয়ে আপনি নিজের ভিত্তি মজবুত করতে চাইছেন বরখলায়? দেখুন, চাতলা অঞ্চলের দুর্গাকুনাতে আমার আজকের দিনেও জায়গা জমিন আছে, আমার ভোট সেখানে আছে, ওই এলাকার সঙ্গে আমার প্রাণের সম্পর্ক আছে। বিগত দিনে আমি ইলেকশনও খেলেছি ওই অঞ্চল থেকে। দেখুন, আমি ভিডিপি থাকার কারণে আর দীর্ঘদিন থেকে পার্টির সঙ্গে যুক্ত থাকার কারণে সব জায়গাতেই, সব সমষ্টিতেই পরিচিতি আছে, বরখলা সমষ্টিতে পরিচিতি আছে। তাপাং আর চাতলা ছাড়াও বরখলা সমষ্টি যে আপনি বললেন, বরখলা সমষ্টির অনেকের সঙ্গে আমার ব্যক্তিগত পরিচিতি আছে। তো যদি দল সেরকম সিদ্ধান্ত নেয় আমরা চিন্তা করব। ধরুন দলীয় টিকিট থেকে বঞ্চিত হলেন, তো জনগণ কি আপনাকে পুনরায় নির্দল প্রার্থী হিসেবে দেখতে পারবে? না, কেন? বরখলা আর শোনাই সোনাই সেটা ব্যতিক্রমী। আমি শুরুতেই বলেছিলাম যে সেখান থেকে আমি নির্দল কেন প্রতিনিধিত্ব করেছিলাম। সোনাইতে বিশেষ কারণে আমরা নির্দল থেকে প্রতিনিধিত্ব করেছিলাম, বরখলাতে প্রশ্ন উঠে না। আচ্ছা, আরএসএস এর সাথে আপনার ঘনিষ্ঠ সম্পর্ক কথা শোনা যায়, জানা যায়, তো এই যে আরএসএস এর সাথে আপনার সম্পর্ক, সেটা কি আপনার দলীয় টিকিট পাওয়ার ক্ষেত্রে একটা বাড়তি বেনিফিট দেবে বলে মনে করেন? দেখুন, আরএসএস এর সাথে, আরএসএস এর আমি স্বয়ংসেবক থেকে, আরএসএস এর সম্পর্ক তো আছে, কিন্তু আরএসএস একটা সামাজিক সংগঠন। তো রাজনৈতিক ব্যাপারে আরএসএস সেরকম ইয়ে করে না। বিজেপি আলাদা সংগঠন, সেটা রাজনৈতিক সংগঠন, আর আরএসএস সামাজিক সংগঠন। না, বিজেপি নাকি বলে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি বলে আরএসএস এরই একটা রাজনৈতিক সংগঠনের নাম হচ্ছে বিজেপি। আপনারা জানেন, আমরা জানি না, কিন্তু আরএসএস হ্যাঁ মত পোষণ করতে পারে যে সেখান থেকে মানে আরএসএস একটা রোল প্লে করে, কাকে টিকিট দেওয়া হবে না হবে এখানে রোল প্লে করে। তার মানে আরএসএস বলতে পারে, আরএসএস এর সঙ্গে, আরএসএস এর যারা কার্যকর্তারা আছেন, বিজেপির সঙ্গে একটা সম্পর্ক আছে, কিন্তু বিজেপি রাজনৈতিক সংগঠন। আরএসএস বললেই যে বিজেপি টিকিট দিয়ে দেবে সেরকম নয়। সম্প্রতি দেখা গেছে আপনার প্রকাশনার দুটো বই শিলচর উন্মোচন করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তো হুট করে যে হিমন্ত, আপনার তো প্রায় 300-র অধিক বই আপনারা পাবলিশ করেছেন, তো হুট করে দুটো বই হিমন্ত বিশ্ব শর্মার হাত দিয়ে উন্মোচন করা শিলচরের মাটি থেকে, কি ব্যাপার? দেখুন, এটা ভালো হয় না। হ্যাঁ, ভালো তো হয়। দেখুন, আমরা শিলচর থেকে প্রকাশনা সংস্থা, আপনি বললেন যে 300খানার উপরে বই আমরা প্রকাশনা করেছি। হ্যাঁ, শিলচর থেকে আমরা 300খানার বই আমরা প্রকাশনা করেছি। বর্তমান মুখ্যমন্ত্রীর হাত দিয়ে যে 2খানা বই উন্মোচিত হলো, এটা বিশেষ বই। একটা বই হলো পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়জির উপরে, আর একটা হলো মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব এবং মাধবদেবের উপরে। শ্রীমন্ত শঙ্করদেব এবং মাধবদেবের বই, এই অঞ্চলে শ্রীমন্ত শঙ্করদেব মাধবদেবের খুব একটা চর্চা নেই। এই বইটা বিশেষ করে লিখেছেন ব্রহ্মপুত্র উপত্যকার 2জন রাইটার, আর আমরা প্রকাশনা সংস্থা শিলচর থেকে। এখানে আমরা শুনতে পারি যে মুখ্যমন্ত্রী শিলচরে আসছেন, ওই সময় আমরা উদ্যোগ নিয়েছিলাম, সেই সময়েই আমরা সেটা প্রকাশনা করব। মুখ্যমন্ত্রী যেহেতু শিলচরে আসছেন, তা আমরা চিন্তাধারা করলাম যে মুখ্যমন্ত্রীর হাত দিয়ে যদি বই দুটো উন্মোচন হয়, সেখানে রাজনৈতিক কোনো পরিকল্পনা ছিল না। তো আমরা এখানে আসামের যিনি মাননীয় মন্ত্রী আছেন, মাননীয় কৌশিক রায় ভাই, ওনার সাথে আমরা দেখা করি যে আমরা এরকম একটা চিন্তাধারা আছে। উনি সেই ব্যবস্থা করে দেন। উনি মুখ্যমন্ত্রী এসেছিলেন, আপনারা জানেন যে নেতাজি সুভাষচন্দ্র বসু এবং শহীদ মঙ্গল পাণ্ডের এখানে
বৈভব মূর্তি উন্মোচন করতে, তো আমরা সেই সুযোগ পেয়ে যাই মুখ্যমন্ত্রীকে দিয়ে উন্মোচন করা, সেখানে অন্য কোনো উদ্দেশ্য নেই। মানে প্রভাবশালী মন্ত্রী কৌশিকের সাথে সম্পর্ক আছে ভালো, আপনার হিমন্ত বিশ্ব শর্মার সাথে ভালো সম্পর্ক আছে, আরে মানে টিকিট এক পরিবারে আছি, আমাদের দল একটা পরিবারের মতো। কৌশিক রায়, আমরা একসাথে পড়াশোনা করেছি কলেজে, আমরা কলেজে একসাথে পড়াশোনা করেছি দীর্ঘ কয়েক বছর, 5 বছর গুরুচরণ কলেজে, তো সম্পর্ক তো থাকবে। আচ্ছা, আপনি যদি নির্বাচনে জয়ী হন বরখলা সমষ্টি থেকে বিজেপি টিকিটে, তো বরখলার জন্য কি অগ্রাধিকার থাকবে আপনার কাছে? বিজেপি ডেভেলপমেন্ট ওয়ার্কস তো করেই আছে, হুম, প্রত্যেকটা সমষ্টিতে করে যাচ্ছে ডেভেলপমেন্ট ওয়ার্ক। তো বিশেষ অগ্রাধিকার বলতে, দেখুন বরখলাতে বিগত 5 বছর বিজেপির বিধায়ক ছিল না, যদি এরকম কিছু সুযোগ পাই তো চিন্তাধারা করবো ওইখানের সংগঠনের যারা আছেন সবাইকে নিয়ে। কিন্তু আমি মনে করি, যেহেতু আমি চাতলা অঞ্চলের একজন লোক, চাতলা অঞ্চলের যে রাস্তাগুলো আছে, ভিতরের রাস্তাগুলো এখন পর্যন্ত অনুন্নত, বর্ষাঙ্গন এলাকা, তাপাং এলাকার রাস্তাগুলো এখনো অনুন্নত আছে, এগুলো যোগাযোগ ব্যবস্থার একটা বিপ্লবিক পরিবর্তনের দরকার রয়েছে। বরখলা অঞ্চলেও রাস্তাঘাটের জন্য, একটা রাস্তার জন্য ডেইলি আমরা পেপারে দেখি যে রাস্তাটা আসাম মালার কাজ চলছে, সেই কাজেও মানুষ স্যাটিসফাইড না, আমরা চিন্তাধারা করব। আর দেখুন, আমি এডুকেশনে আছি, বিগত যে কয়েক বছরের কাছাড় জেলার, আমি বলতে পারি কাছাড় জেলার মেট্রিক বলুন, হায়ার সেকেন্ডারি বলুন, রেজাল্ট কিন্তু গ্রাফের নিচে দিকে, বিশেষ করে কাছাড় জেলা। তো আমরা শুধু বরখলা নয়, এটা চিন্তা চর্চা করব যাতে এখানে এডুকেশনটা যাতে উন্নত হয়, সেরকম চিন্তাধারা করবো। আর বরখলা যেহেতু একটা সমষ্টি, দেখুন বরখলাতে আগে সোনাইতে ছিল, এখন বেশিরভাগ এডুকেশনাল ইনস্টিটিউট, আসাম ইউনিভার্সিটি বলুন, এনআইটি বলুন, সেগুলো বরখলাতে হয়েছে। বরখলা সমষ্টি হ্যাঁ, ইন্টিগ্রেটেড যে ডিসি অফিস সেটাও বরখলাতে শুনেছি হচ্ছে। এখানে গুরুচরণ কলেজকে ইউনিভার্সিটিতে উন্নতিকরণ হয়েছে, এটাও যতটুকু আপনারাদের জানা থাকবে, আমারও যতটুকু জানা আছে যে সেই ইউনিভার্সিটি বর্ষাঙ্গন এলাকা যেটা বরখলাতে, সেই এলাকাতেই হবার একটা সম্ভাবনা আছে। তো পরিকল্পনা আমরা করব যাতে এখানে এডুকেশনটাকেও আরো নিয়ার ফিউচারে বরখলা একটা ডেভেলপ। হ্যাঁ, আরো আরেকটা ব্যাপার আছে, দেখুন উঠালেন, যেমন এখানে চাতলা যে এলাকা, চাতলা এলাকাতে বিশেষ করে ফিশারম্যান কমিউনিটিটা থাকে। এখন পর্যন্ত এই সরকার এই প্রায় 9 বছরে অনেক ডেভেলপমেন্ট কাজ করেছেন। আর মৎস্য যে ইয়েটা, দেখুন এই অঞ্চলের মাছ, বেশিরভাগ মানুষের নন ভেজিটেরিয়ান, মাছটা একটা প্রসিদ্ধ খাবার, তো আগে চালানি মাছের উপরে ডিপেন্ড করতে হতো। এই অঞ্চলে এখন এই অঞ্চলের মাছ অনেক উৎপাদন বেড়েছে এই সরকারের উদ্যোগে। তো চাতলা অঞ্চলটা যেমন শিলচর কিন্তু বিশেষ করে চাতলা উপরে লোকাল মাছের উপরে ডিপেন্ড করতে হয়। তো এই চাতলা অঞ্চলে মাছ যে চাষটা, এটা যদি একটা অর্গানাইজড ওয়েতে হয়, তো সেটা আমরা চিন্তা ভাবনা আগামী দিনে করতে পারি, সরকার চিন্তা ভাবনা করছে, সেটা আমার যদি সুযোগ পাই তো সেটা মতামত রাখতে পারি আরো কিভাবে সুন্দরভাবে করা যায়। নিশ্চয়। আচ্ছা, আপনি চাইছেন যে বরখলার টিকিট আপনাকে দেওয়া হোক, এবার দলীয় নেতৃত্ব যদি মনে করে যে না আপনাকে সোনাইতে দেওয়া হয়, যদি আপনাকে সোনাইকে প্রার্থিত্ব করা হয় সোনাই থেকে? দেখুন, সোনাইয়ের আমি বর্তমানে সংগঠনের সহপ্রভারীর দায়িত্বে আছি। আপনারা জানেন যে আগামী কয়েকদিনের মধ্যেই শিলচর পৌর কর্পোরেশনের নির্বাচন হবে, সেখানেও দলীয় নেতৃত্ব। আমি ধন্যবাদ জানাই আমার এখানের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট রূপম সাহাকে, উনি আমার উপরে বা ডিস্ট্রিক্ট কমিটি আমার উপরে ভরসা রেখেছেন। ওনারা 25 নম্বর যে ওয়ার্ড আছে, এটা সুনাই সমষ্টিতে এখন পড়ে গেছে, এই কোনাকপুর, এই বাগাডোর এলাকাটা, এই এলাকাটা দায়িত্ব 25 নম্বরের প্রভারী আমাকে দেওয়া হয়েছে, সেটা সুনাই সমষ্টিতে পড়ে। দল যেখানে আমাকে দায়িত্ব দেবে, দল যদি বলে আমাকে সোনাই খেলতে, অন্য জায়গায় খেলতে, দল যদি কিছু দায়িত্ব না দেয়, যদি টিকিট না দেয়, তবু কোনো ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন, তার জন্য যথেষ্ট ধন্যবাদ। তো আপনি জনগণের উদ্দেশ্যে কি বার্তা দিতে চাইবেন এই পুজোর মৌসুমে? শারদীয় উৎসব চলছে, আজকে মহাপঞ্চমী, আপনারা আমাকে স্টুডিও ডাকলেন, নিউজ আপডেটের আপনাদের পরিবারের সবাইকে আমি শারদীয় শুভেচ্ছা জানাই। ভালো থাকুন আপনারা, আপনাদের আরও উন্নতি হোক, দীপাবলির শুভেচ্ছা জানাই। তৎসঙ্গে আপামর জনসাধারণ সবাইকে আমি শারদীয় দীপাবলির
শুভেচ্ছা জানাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সব সমৃদ্ধশালী হন, সেটাই আমি কামনা করি মা দুর্গার কাছে। শিলচর নিয়ে অনেক সংকল্প আছে ভারতীয় জনতা পার্টি। তো এখান থেকে এই পুর কর্পোরেশনের যে বোর্ডটা হবে সেটা যাতে ভারতীয় জনতা পার্টির পক্ষে যায়, সেই জনসাধারণের কাছে সেই কামনা করব। আর আগামী বছরেই শুরুয়াতেই সাধারণ নির্বাচন আছে আমাদের, রাজ্যের বিধানসভা নির্বাচন আছে। সেখানে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, আমি মনে করতে পারি যে যেভাবে উনি সম্মুখ থেকে উনি যে লিডারশিপ দিচ্ছেন, আগামী দিনে উনার নেতৃত্বে আসামে আবার সরকার আসবে। আসাম, ওনার একটা সংকল্প আছে যে আসামে আরও ভারতবর্ষের মধ্যে 5টা ডেভেলপমেন্ট স্টেটের মধ্যে একটা নিয়ে যাওয়া। তো সেই যাত্রাতে যাতে বরাক ভ্যালিও সামিল হয়, এখান থেকেও যাতে বিধায়করা জিততে পারেন, সেই আমি জনসাধারণের প্রতি সেই অনুরোধ রাখবো যে ভারতীয় জনতা পার্টির অনুকূলে আপনারা ভোটদান করবেন, সেই অনুরোধ রাখবো। তো আজকের বিশেষ পর্বে আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য আশিস হালদারকে অসংখ্য ধন্যবাদ। আসামের রাজনীতির নতুন সমীকরণ এবং বরফলার সম্ভাব্য দিক নিয়ে তার বিশ্লেষণ নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। আপনাদের সবাইকে ধন্যবাদ, নমস্কার। আগামীতে ফিরবো রাজনীতির আরও এক নতুন খবর নিয়ে। দেখতে থাকুন নর্থ ইস্ট আপডেট, নির্ভীক, নিরপেক্ষ, নিরন্তর।